প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমইটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের তৃতীয় কবিতা কার্ল ডেনিসের লেখা দ্য গ্রিন হাউস এফেক্ট থেকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে। তো এই ভিডিওটির পূর্বে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আরও একটি ভিডিও আপলোড করেছিলাম, যেখানে এই কার্ল ডেনিসের দ্য গ্রিন হাউস এফেক্ট থেকে সবথেকে গুরুত্বপূর্ণ একটি বড় কোশ্চেন অর্থাৎ 6 মার্কের একটি কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। তো এই ভিডিওটি আগের ভিডিওর দ্বিতীয় পার্ট, অর্থাৎ আগের ভিডিওতে আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, আর এই ভিডিওতে আমরা আরও দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এই তিনটা প্রশ্ন যদি তুমি ক্লিয়ারলি মুখস্থ করে তোমার উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 এক্সামে প্রবেশ করতে পারো, তাহলে এই দ্য গ্রিন হাউস এফেক্ট থেকে তোমার যেই প্রশ্ন আসুক, যদি পৃথিবীর বাইরে থেকে গিয়েও মঙ্গল গ্রহে থেকে প্রশ্ন আসে, তাহলে তুমি এলিয়েন হয়ে সেই প্রশ্নের উত্তর লিখে দিয়ে আসতে পারবে কোনো রকম সমস্যা ছাড়াই। তো পুরো ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে আছি মানোয়ার স্যার, আর তোমরা দেখছো এমইটি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তোমরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে করে আমাদের চ্যানেলে আপলোড হওয়া সমস্ত এডুকেশনাল ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে। তো চলো শুরু করা যাক। তো চলো দেখে নেই কোশ্চেন নাম্বার 2, অর্থাৎ দ্বিতীয় প্রশ্নে কি বলা হচ্ছে। কি বলছে এখানে? বলছে টু টাক পয়েন্ট দ্য চিমনি অফ দ্য ফেডারেল বিল্ডিং ইফ উই ডোন্ট ওয়ান্ট দ্য প্লেস টু ফল লাইক টেম্পলস ইন রোম। তো তোমরা বুঝতে পারছো এখানে দ্য গ্রিন হাউস এফেক্ট থেকে দুটো লাইনকে তুলে ধরা হয়েছে। তো এর অর্থ কি? বলছে টু টাক পয়েন্ট মানে মেরামত করা। কোনগুলো? বলছে দ্য চিমনি মানে সেই চিমনিগুলোকে অফ দ্য ফেডারেল বিল্ডিং, অর্থাৎ ফেডারেল যে বিল্ডিংগুলো ছিল বা কেন্দ্র সরকারের যে বিল্ডিংগুলো আছে এগুলোকেও একদিন মেরামত করতে হবে। আর একই সাথে কি বলছে? বলছে ইফ উই ডোন্ট ওয়ান্ট মানে যদি আমরা না চাই, আমরা কি না চাই? বলছে দ্য প্লেস টু ফল লাইক টেম্পলস ইন রোম মানে আমাদের এই জায়গাগুলো বা আমাদের কেন্দ্রীয় ভবনগুলো রোমের সেই মন্দিরের মতো ভেঙে পড়ুক বা ধ্বংস হোক। তো দেখো এই আলোচ্য উদ্ধৃতাংশটি তুলে ধরার পরে এর নিচে তোমাদের তিনটা প্রশ্ন দেওয়া হয়েছে। তো তিনটা প্রশ্ন কি কি আছে? প্রথমে কি বলছে? বলছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য কম্পেয়ারিং অফ ফেডারেল বিল্ডিং টু টেম্পলস ইন রোম। এর অর্থ কি? বলছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স মানে তাৎপর্য কি, কিসের তাৎপর্য? বলছে অফ কম্পেয়ারিং মানে এই কম্পেয়ারের বা এই তুলনার কার সঙ্গে? বলছে দ্য ফেডারেল বিল্ডিং মানে এই কেন্দ্রীয় ভবনগুলির সঙ্গে। কার? বলছে টু টেম্পলস ইন রোম মানে রোমের সেই মন্দিরগুলোর। তো সম্পূর্ণটার মানে কি দাঁড়াচ্ছে? যে আমাদের কেন্দ্রীয় যে বিল্ডিংগুলো এগুলোর সঙ্গে রোমের যে মন্দির, এই রোমের মন্দিরের সঙ্গে তুলনা করার তাৎপর্য কি তা ব্যাখ্যা করো। তো এর পরের পার্টে কি বলা হচ্ছে? বলছে হাউ ডাজ দিস হিস্টোরিক্যাল রেফারেন্স হাইলাইট দ্য ডিক্লাইন অফ সিভিলাইজেশন। তো এর অর্থ কি? বলছে হাউ ডাজ মানে কেমন করে, দিস হিস্টোরিক্যাল রেফারেন্স মানে এই ঐতিহাসিক উদাহরণটি কি করেছে? বলছে হাইলাইট মানে এটাকে তুলে ধরেছে। কোনটাকে? বলছে দ্য ডিক্লাইন অফ সিভিলাইজেশন মানে সভ্যতার পতনকে। অর্থাৎ এর মানে কি দাঁড়াচ্ছে? যে এই ঐতিহাসিক উদাহরণটি কেমন করে সভ্যতার পতনকে ইঙ্গিত করে বা তুলে ধরে তা আলোচনা করো। তো এরপর তৃতীয় পার্টে কি বলা হচ্ছে? বলছে হোয়াট ডাজ দ্য ফেজ টাক পয়েন্ট দ্য চিমনি সিম্বলাইজ ইন দ্য কনটেক্সট। এর অর্থ কি? এখানে তাহলে কি বলা হচ্ছে? যে হোয়াট ডাজ দ্য ফেজ মানে এখানে এই যে ফেজটা, কোন ফেজ? বলছে টাক পয়েন্ট দ্য চিমনি মানে টাক পয়েন্ট দ্য চিমনি এই ফেজটাকে দিয়ে বা এই ক্লজটাকে দিয়ে সিম্বলাইজ ইন দ্য কনটেক্সট মানে কি প্রতীকী অর্থ বহন করা হয়েছে। অর্থাৎ এই টাক পয়েন্ট দ্য চিমনি এই কথাটার মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন বা কবি কি তুলে ধরতে চেয়েছেন তা ব্যাখ্যা করো। তো এই তিনটা পার্ট নিয়ে তোমাদের 2+2+2 অর্থাৎ 3টা 2 নিয়ে তোমাদের 6 নম্বরের একটি প্রশ্ন আসার চান্স অনেকটাই বেশি। তাই অবশ্যই তোমরা নোটসটাকে ক্লিয়ারলি মুখস্থ করে তারপর তোমার পরীক্ষা যাওয়ার চেষ্টা করো। তো চলো দেখে নেই এই প্রশ্নটা তোমার আসলে এর অ্যান্সার তুমি কেমন করে লিখবে। তো প্রথম পার্টে কি ছিল? যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ কম্পেয়ারিং দ্য ফেডারেল বিল্ডিং টু টেম্পলস ইন রোম। তো এর উত্তরে কি বলা হচ্ছে? বলছে দ্য ফেডারেল বিল্ডিং ইজ কম্পেয়ার টু দ্য টেম্পলস অফ দ্য রোম বিকজ। এর অর্থ কি? দ্য ফেডারেল বিল্ডিং মানে এই কেন্দ্রীয় ভবনগুলো ইজ কম্পেয়ার্ড এগুলোকে তুলনা করা হয়েছে টু দ্য টেম্পলস অফ রোম মানে রোমের মন্দিরগুলোর সঙ্গে, বিকজ মানে কারণ। তারপরে কি বলা হচ্ছে? বলছে রোম ওয়াজ ওয়ান্স মানে কোনো এক সময় রোম ছিল। কেমন ছিল? বলছে এ গ্রেট অ্যান্ড পাওয়ারফুল সিভিলাইজেশন। গ্রেট মানে হচ্ছে বিশাল আর পাওয়ারফুল মানে হচ্ছে শক্তিশালী। তো রোম কি ছিল? কোনো এক সময় শক্তিশালী এবং বিশাল একটা সভ্যতা ছিল বা একটা সাম্রাজ্য ছিল। এরপরে কি বলছে? বাট ইটস টেম্পলস কিন্তু এর মন্দিরগুলো লেটার মানে পরে কি হয়েছে? বলছে ফেল ইনটু রুইন এগুলো ধ্বংস হয়ে গেছে। আর কি হয়েছে? বলছে দিস কম্প্যারিজন মানে এই তুলনা শোজ মানে দেখিয়েছে, অর্থাৎ কি এই তুলনাটি তুলে ধরে বা এই তুলনাটি দেখিয়েছে বা আলোচ্য কবিতার মধ্যে রোমের সেই মন্দিরগুলোর সঙ্গে বর্তমানের কেন্দ্রীয় ভবনের যে তুলনা, এই তুলনাটা ব্যাখ্যা করে। কি ব্যাখ্যা করে? দ্যাট ইভেন স্ট্রং অ্যান্ড গ্র্যান্ড ইনস্টিটিউশনস
ক্যান ডিক্লাইন ইফ দে আর নেগলেক্টেড। এর অর্থ কি বলছে দ্যাট ইভেন স্ট্রং মানে শক্তিশালী অ্যান্ড গ্র্যান্ড মানে বিশাল ইনস্টিটিউশনস মানে শক্তিশালী এবং বড় বড় প্রতিষ্ঠানগুলো কি হতে পারে বলছে ক্যান ডিক্লাইন, এগুলো ধ্বংস হয়ে যেতে পারে। কিসের জন্য বলছে ইফ দে আর নেগলেক্টেড, যদি এগুলোকে অবহেলা করা হয়। মানে একটা বিল্ডিং বা একটা কনস্ট্রাকশন সেটা যতই বড় হোক বা যতই শক্তিশালী হোক, যদি সেটা অবহেলিত হয়ে যায় না, কোনো একদিন না একদিন সেটা ধ্বংস হবে, আর এটাই হচ্ছে ভবিতব্য। তো চলো দেখে নেই এর পরের পার্টে কি বলছে। তো পরের পার্টে কি বলা হয়েছিল যে হাউ ডাজ দিস হিস্টোরিক্যাল রেফারেন্স হাইলাইট দ্য ডিক্লাইন অফ সিভিলাইজেশন। তো এই অ্যান্সার কি বলছে বাই রেফারিং টু দ্য ফল অফ রোম, মানে রোমের এই পতনকে তুলে ধরে কি করা হয়েছে বলছে দ্য পোয়েট হাইলাইটস, দ্য পোয়েট মানে কবি, হাইলাইটস মানে তিনি ব্যাখ্যা করতে চেয়েছেন বা তিনি তুলে ধরেছেন কাকে বলছে হাউ সিভিলাইজেশন মানে কেমন করে সভ্যতাগুলো ডিক্লাইন মানে সেগুলো পতন হয়, ওভার টাইম মানে সময়ের সাথে সাথে, কিসের কারণে বলছে ডিউ টু কেয়ারলেসনেস অ্যান্ড ল্যাক অফ রেসপন্সিবিলিটি। এর অর্থ কি বলছে ডিউ টু কেয়ারলেসনেস মানে যত্নের অভাবে, আর একই সঙ্গে বলছে অ্যান্ড ল্যাক অফ রেসপন্সিবিলিটি এবং দায়িত্বের অভাবে। অর্থাৎ যত্ন এবং দায়িত্ব না থাকলে কেমন করে একটা সভ্যতাও ধ্বংস হয়ে যায় সেটাকেই বুঝিয়েছে কবি আলোচ্য কবিতার মধ্যে এই উদাহরণটিকে তুলে ধরে। তো এর পরের লাইন কি বলা হচ্ছে বলছে ইট সাজেস্ট মানে এটা তুলে ধরছে কাকে বলছে দ্যাট যে মডার্ন সিভিলাইজেশন মানে এই আধুনিক সভ্যতাও মে অলসো ফেস দ্য সিমিলার ডাউনফল, মানে এই বর্তমানের যে সভ্যতা বা আমাদের আধুনিক সভ্যতা এটাও কোনো এক সময় ঠিক একইভাবে ধ্বংস হতে পারে বা এটারও পতন হতে পারে। তো চলো এরপরে দেখে নেই থার্ড পার্টের অ্যান্সারে কি বলা হচ্ছে। তো তৃতীয় পার্টের কোশ্চেনে কি ছিল যে হোয়াট ডাজ দ্য ফেজ টাক পয়েন্ট দ্য চিমনি সিম্বলাইজ ইন দ্য কনটেক্সট। তো এর অ্যান্সারে কি বলা হচ্ছে বলছে টাক পয়েন্ট দ্য চিমনি ইজ ইউজড সিম্বলিক্যালি। এর অর্থ কি বলছে টাক পয়েন্ট দ্য চিমনি, এই যে ওয়ার্ডটা বা এই ফেজটা এটা কি করা হয়েছে বলছে ইজ ইউজড, এটাকে ব্যবহার করা হয়েছে সিম্বলিক্যালি মানে হচ্ছে কি প্রতীকী অর্থে। আর কি বলছে ইট মিনস মানে এর অর্থ হলো ডুইং স্মল অ্যাক্টস মানে ছোট ছোট কাজ করা। আর কি বলছে অফ রিপেয়ার অ্যান্ড টেকিং পার্সোনাল রেসপন্সিবিলিটি। তো বলছে অফ রিপেয়ার কিসের কাজ না ওই যে রিপেয়ার করার বা মেরামতের কাজ করার, একই সঙ্গে বলছে অ্যান্ড টেকিং পার্সোনাল রেসপন্সিবিলিটি, এবং একই সঙ্গে টেকিং মানে হচ্ছে নেয়া, কি নেয়া পার্সোনাল রেসপন্সিবিলিটি মানে ব্যক্তিগত দায়িত্ব নেয়া। আর সঙ্গে কি বলছে টু প্রোটেক্ট মানে হচ্ছে রক্ষা করার জন্য, অ্যান্ড প্রিজার্ভ মানে এবং বাঁচানোর জন্য কাকে বলছে সোসাইটি অ্যান্ড সিভিলাইজেশন। সোসাইটি মানে হচ্ছে সমাজ আর সিভিলাইজেশন মানে হচ্ছে সভ্যতা। তো এই সমাজকে এবং এই সভ্যতাকে বাঁচানোর জন্য আমাদের যে ছোট্ট ছোট কাজকে করা বা ছোট ছোট ঘরগুলোকে বা বিল্ডিংগুলোকে মেরামত করা আর একই সঙ্গে সব থেকে ছোট ছোট দায়িত্বগুলো গ্রহণ করা, এগুলোকে বোঝানোর জন্যই টাক পয়েন্ট দ্য চিমনি এই ওয়ার্ডটাকে বা এই ফেজটাকে কবি আলোচ্য কবিতার মধ্যে ব্যবহার করেছেন। তো আশা করি তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা দেখে নেই কোশ্চেন নাম্বার 3তে কি বলা হচ্ছে। তো থার্ড কোশ্চেনে কি বলছে রাইট এ নোট অন দ্য ইউজ অফ ইমেজারি ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট। এর অর্থ কি বলছে রাইট এ নোট, একটা নোট লেখো কার উপরে বলছে অন দ্য ইউজ অফ ইমেজারি মানে যে ইমেজারিগুলো ইউজ করেছে সেগুলোর উপরে ইন দ্য পোয়েম আলোচ্য কবিতায় দ্য গ্রিন হাউস এফেক্ট, মানে দ্য গ্রিন হাউস এফেক্ট কবিতার মধ্যে যে ইমেজারিগুলো ইউজ করা হয়েছে এগুলোর উপরে একটি সংক্ষেপে নোটস লেখো। এখন প্রশ্ন হতে পারে যে ইমেজারি কি? ইমেজারি মানে অন্য কিছুই নয়, ইমেজারি মানে হচ্ছে কল্পচিত্র বা চিত্রকল্পও তোমরা বলতে পারো। তো এখানে কি করা হয় না এই যে শব্দ দিয়ে বা লেখা দিয়ে কোনো ছবিকে প্রস্ফুটিত করলে তাকেই বলা হয় চিত্রকল্প বা কল্পচিত্র, আর সেটাকে ইংরেজিতে কি বলে না ইমেজারি। অর্থাৎ আলোচ্য কবিতার মধ্যে এই যে আমাদের কবি কার্ল ডেনিস কেমন করে শব্দকে দিয়ে বা শব্দের সাহায্যে একটা চিত্রকে তুলে ধরার চেষ্টা করেছেন তা ব্যাখ্যা করো। তো এর অ্যান্সারে কি বলা হচ্ছে চলো দেখে নিই। তো অ্যান্সার কি দিয়ে শুরু করছে বলছে ইন দ্য গ্রিন হাউস এফেক্ট, মানে দ্য গ্রিন হাউস এফেক্ট কবিতার মধ্যে কি হয়েছে বলছে কার্ল ডেনিস মানে এই যে আমাদের কবি কার্ল ডেনিস কি করছেন বলছে ইউসেস মানে তিনি ব্যবহার করেছেন ক্লিয়ার অ্যান্ড রিয়েলিস্টিক ইমেজারি। ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার অ্যান্ড রিয়ালিস্টিক ইমেজারি মানে এবং সেই বাস্তব চিত্রকল্পগুলিকে কেন করেছে বলছি টু শো মানে দেখানোর জন্য দ্য ফিউচার এফেক্ট মানে এর ভবিষ্যৎ প্রভাবগুলো। কার ভবিষ্যৎ প্রভাব বলছে অফ গ্লোবাল ওয়ার্মিং। তো আলোচ্য কবিতার মধ্যে কবি কার্ল ডেনিস তিনি এখানে অনেক পরিমাণ বা প্রচুর পরিমাণ ইমেজারি ইউজ করেছেন কিসের জন্য না গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের যে ভবিষ্যৎ প্রভাব আছে সেটিকে তুলে ধরার জন্য বা সেটি প্রকাশ করার জন্য। তো এর পরের লাইনে কি বলছে হি ডিসক্রাইবস মানে তিনি বর্ণনা করেছেন গ্রেন বেল্টস মানে শস্য উৎপাদকের অঞ্চলগুলো মুভিং টুয়ার্ডস টু পোলস। মুভিং মানে সেগুলো চলে গেছে বা সরে গেছে কোন দিকে বলছে টুয়ার্ডস টু পোলস মানে মেরু অঞ্চলের দিকে। আর পরে একই সঙ্গে কি বলছে অ্যান্ড ফার্টিল ল্যান্ডস এবং এই যে উৎপাদকের যে অঞ্চলগুলো বা উর্বর যে জমিগুলো এগুলো কি হয়েছে বলছে টার্নিং ইনটু ডাস্ট বাউলস, এগুলো টার্ন হয়েছে মানে পরিবর্তন হয়ে গেছে কিসে বলছে ইনটু টার্ন বাউলস মানে ধুলোর বাটিতে।
অর্থাৎ কি যে আমাদের উর্বর জমিগুলো সেগুলো মরুভূমিতে পরিবর্তন হচ্ছে। আর এর পরে কি বলা হচ্ছে, বলছে হুইচ ক্রিয়েটস মানে যেগুলো তৈরি করেছে এই স্ট্রং পিকচার একটা শক্তিশালী প্রতিচ্ছবিকার, বলছে অফ ক্লাইমেট চেঞ্জ মানে এই জলবায়ুর পরিবর্তনের। তো আলোচ্য কবিতার মধ্যে কবি এই শস্য উৎপাদক অঞ্চলগুলো মেরু অঞ্চলের দিকে সরে যাওয়া এবং একই সঙ্গে উর্বর জমিগুলো মরুভূমিতে পরিণত হওয়া, এটির মাধ্যমে এই যে জলবায়ুর যে চেঞ্জ বা জলবায়ুর যে পরিবর্তন তার একটা প্রতিচ্ছবি তুলে ধরেছেন বা আমাদেরকে দেখিয়েছেন। তো এরপরে কি বলা হচ্ছে, বলছে ইমেজ অফ সিটিজ ফিল্ড উইথ পুয়ার পিপল ওয়াকিং টু ওয়ার্ক সোশ্যাল অ্যান্ড ইকোনমিক হার্ডশিপ। এর অর্থ কি, বলছে ইমেজ মানে সেই ছবিগুলো, অফ সিটিজ মানে শহরের কোন ছবিগুলো, বলছে ফিল্ড উইথ পুয়ার পিপল মানে গরিব মানুষ বা দরিদ্র মানুষে ভর্তি এই ছবিগুলো। তারা কি করছে, বলছে ওয়াকিং টু ওয়ার্ক মানে তারা কাজের জন্য তারা হেঁটে যাচ্ছে। আর কি বলছে শোজ মানে এগুলো দেখাচ্ছে, কি দেখাচ্ছে, বলছে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক হার্ডশিপ, অর্থাৎ সোশ্যাল মানে হচ্ছে সামাজিক আর ইকোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক, হার্ডশিপ মানে হচ্ছে দুরবস্থা। তো এই যে মানুষগুলো সকাল হলে তারা যে হেঁটে হেঁটে কাজের দিকে রওনা দিচ্ছে আর শহরের প্রত্যেকটা মানুষ যে গরিব, এই যে কাহিনীর মাধ্যমে বা এই যে চিত্রকল্পের মাধ্যমে কবি সামাজিক এবং একই সঙ্গে অর্থনৈতিক যে দুরবস্থা সেটিকে বোঝানোর চেষ্টা করেছেন। তো এর পরের লাইন কি বলছে, বলছে দ্য পোয়েট অলসো ইউজেস ইমেজারি অফ স্ট্রিট লাইন্ড উইথ নাট ট্রিজ অ্যান্ড ভেজিটেবল গ্রোয়িং অন লন্স টু সাজেস্ট এ সিম্পল সার্ভাইভাল বেস্ট লাইফ। এর অর্থ কি, বলছে দ্য পোয়েট অলসো ইউজেস মানে কবি এটাও ব্যবহার করেছেন, কোনটা, বলছে ইমেজারি অফ মানে এই ইমেজারিটাকে বা এই চিত্রকল্পটাকে, কিসের চিত্রকল্প, বলছে স্ট্রিটস মানে হচ্ছে লাইনগুলো বা রাস্তাগুলো, লাইন উইথ নাট ট্রিজ মানে রাস্তাগুলো বা চলাচলের রাস্তাগুলো এগুলো বাদাম গাছে পরিপূর্ণ বা বাদাম গাছের সারিবদ্ধভাবে আছে। আর কি বলছে, বলছেন ভেজিটেবল মানে এবং সবজিগুলো কি হচ্ছে, বলছে গ্রোয়িং সেগুলো বড় হচ্ছে কোথায়, বলছে অন লন্স মানে তৃণভূমিতে, তৃণভূমিতে সবজি উৎপাদন করা হচ্ছে আর রাস্তার উপরে বাদাম গাছ লাগানো আর সেখান থেকে বাদাম তৈরি হচ্ছে বা খাবার জন্য ফল তৈরি হচ্ছে। তো এই যে ইমেজারি তৈরি করেছেন বা এই চিত্রকল্প তৈরি করেছেন, এর মাধ্যমে কবি কি বুঝিয়েছেন, বলছে এখানে টু সাজেস্ট মানে এটা বোঝাচ্ছেন যে এ সিম্পল সার্ভাইভাল বেস্ট লাইফ মানে সাধারণ মানুষের সংগ্রামী জীবনকে। তো এর পরের লাইন কি বলছে, বলছে দ্য পিকচার মানে এই ছবিগুলো বা পাবলিক বিল্ডিং মানে পাবলিক বিল্ডিং এর যে ছবিগুলো বলা হয়েছিল, তো পাবলিক বিল্ডিং এর এই ছবিগুলো কি হচ্ছে, বলছে ফলিং মানে পড়ে যাচ্ছে, লাইক টেম্পলস ইন রোম মানে রোমের সেই মন্দিরগুলোর মতো। তো রোমের সেই মন্দিরগুলোর মতো পাবলিক যে বিল্ডিংগুলো বা কেন্দ্রীয় যে ভবনগুলো এগুলো যে ভেঙে পড়ছে, এগুলোর মাধ্যমে কি বোঝাচ্ছেন, বলছে শোজ দা মানে এটা দেখিয়ে দিচ্ছেন দ্য ডিক্লাইন অফ সিভিলাইজেশন মানে সভ্যতার পতনকে। মানে আমাদের এই যে আধুনিক সভ্যতা আছে না, যে আধুনিক বা মডার্ন সিভিলাইজেশনে আমরা বাস করি, আমরা হয়তো মনে করি আমাদের সভ্যতা শুধু উন্নতি হচ্ছে আর উন্নতি হচ্ছে। কবি বলছে এরকমটা কিছু নয়, এমনও সময় আসতে পারে যেদিন রোমের ওই সাম্রাজ্যগুলির মতো বা রোমের ওই মন্দিরগুলির মতো আমাদের যে কেন্দ্রীয় যে ভবনগুলো আছে বা আমাদের বড় বড় বিল্ডিং বা কনস্ট্রাকশন যেগুলো আছে এগুলো ভেঙে পড়তে পারে। তো কিসের জন্য, এটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এবং গ্লোবাল ওয়ার্মিং এগুলোর জন্য। আর একই সঙ্গে মানুষের রেসপন্সিবিলিটির মধ্যে যে কেয়ারলেসনেস চলে এসছে এগুলোর কারণেই আমাদের এই মডার্ন সভ্যতাও বা আমাদের এই মডার্ন সিভিলাইজেশন কোনো এক সময় ধ্বংসের মুখে পতিত হতে পারে। তো এরপরে একেবারে শেষ লাইনে কি বলছে, বলছে দিস ইমেজ মানে এই যে প্রতিচ্ছবিগুলি বা এই ছবিগুলো কি করেছে, বলছে মেক দ্য পোয়েম মানে এই কবিতাটাকে তৈরি করেছে কেমন, বলছে ভিভিড অ্যান্ড মিনিংফুল। ভিভিড মানে হচ্ছে জীবন্ত আর মিনিংফুল মানে হচ্ছে অর্থবহ। তো এই যে প্রতিচ্ছবিগুলো তুলে ধরেছেন বা যে চিত্রকল্পগুলো তুলে ধরেছেন কবি কার্ল ডেনিস এই দ্য গ্রিন হাউস এফেক্টের মধ্যে, এই যে ওয়ার্ডগুলো বা এই প্রতিচ্ছবিটা সম্পূর্ণ কবিতাটিকে জীবন্ত এবং অর্থবহ করে তুলেছেন। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে এই নোটসটিও বুঝতে পেরেছো। তো এই যে 3টা নোটস তোমাদের দুটো ভিডিওর মাধ্যমে প্রোভাইড করলাম, এই 3টা নোটস যদি ক্লিয়ার করে তোমরা মুখস্থ করে নিতে পারো, তাহলে কার্ল ডেনিসের দ্য গ্রিন হাউস এফেক্ট থেকে তোমার চতুর্থ কোনো কোশ্চেন পড়ার কোনো রকম কোনো প্রয়োজন নেই। এবং এই 3টা প্রশ্ন তুমি ক্লিয়ার করে গেলেই তোমার আপকামিং সেমিস্টার 4 এক্সামে যা প্রশ্ন আসুক তুমি উত্তর লিখে দিয়েই ঘরে আসতে পারবে। তাই তোমাদের অবশ্যই সাজেস্ট করবো তোমরা এগুলো ক্লিয়ারলি মুখস্থ করে তারপর তোমার সেমিস্টার 4 এক্সামে যাওয়ার চেষ্টা করো। তো শিক্ষার্থীবৃন্দ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য অ্যামিটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ। আর যদি তোমরা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরেই ভিডিওটিকে স্কিপ করো। ধন্যবাদ সবাইকে।